সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম আইনসভার গঠন প্রণালী। তো আজকে আমরা আলোচনা করব আইনসভার ক্ষমতা ও কার্যাবলী। তাই তো? দেখো, তোমরা একটু বোর্ডের দিকে তাকাও। আমরা কি লিখেছি? আইনসভার কার্যাবলী। তাই তো? আমি সরাসরি বোর্ডে চলে যাই। আমরা 1 থেকে 11 পর্যন্ত পয়েন্ট লিখেছি। আমাদের আইনসভার যে কাজ, হয়তো আরও অনেক বেশি পয়েন্ট এখানে ইনক্লুড করা যেত বা যাবে, কিন্তু না, আমরা যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত, আর সেহেতু আমরা গুরুত্ব বুঝে আমরা পয়েন্ট আউট করেছি। তাই তো? আমরা একটা একটা করে ধরে আমরা আলোচনা করব। দেখো, প্রথমেই আমি লিখেছি আইন প্রণয়ন ও সংশোধন। আমি এর আগের ক্লাসেই আলোচনা করেছিলাম যে আইনসভার প্রথম কাজ, শুধু প্রথম কাজ না, প্রধান কাজও বটে, সেটা হলো আইন প্রণয়ন করা, মানে আইন তৈরি করা। তাই তো? এবং সেই আইনের ভিত্তিতেই বিচার বিভাগ বিচার করবে, শাসন বিভাগ তার শাসন কার্যাবলী করবে, এবং সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় আইনসভা হলো একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। ক্লিয়ার? এখন এই আইন প্রণয়ন সংসদ করে, কিন্তু সাথে সাথে আরেকটা বিশেষ লিখেছি, সংশোধন করা। দেখো, শুধু আইন প্রণয়ন করে না, সে সংশোধনও করে। একটু আমরা খেয়াল করি বা একটু লক্ষ্য করি যে আজ থেকে প্রায় 50 বছর আগে আমার দেশ স্বাধীন হয়েছে এবং 1972 সালের 16ই ডিসেম্বর থেকে বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয়। মাত্র 10 মাসেই আমরা সংবিধানটা পেয়েছি। আমরা 9 মাসে স্বাধীন হয়েছি, আর 10 মাসে আমরা সংবিধান পেয়েছি। খুব দ্রুত সময় আমরা পেয়েছি। কিন্তু তখন যে প্রেক্ষাপট ছিল, 50 বছরে কিন্তু অনেক চেঞ্জ হয়েছে, এবং সেই কারণেই আমরা আইন তৈরি করেছি, আবার সময়ে সময়ে আইন আমরা পরিবর্তন করেছি, আইন আমরা সংশোধন করেছি, পরিবর্ধন করেছি, পরিমার্জন করেছি, এবং এটা যুগের চাহিদার সাথে সাথে এটা কিন্তু করতে হয়। শুধু আমাদের দেশেই কি এটা করতে হয়? না, শুধু আমাদের দেশে এটা করতে হয় না, বা আমাদের দেশেই করে না। পৃথিবীর সবগুলো দেশই কিন্তু আইন যেমন তৈরি করে, আইন যেমন পরিবর্তন করে, আইন তেমন সংশোধন করে, আইন পরিমার্জন করে। তবে এখানে একটা কথা উল্লেখযোগ্য যে সকল দেশের আইন তৈরির প্রক্রিয়াটা কিন্তু এক না, একটু ভিন্ন ভিন্ন। সকল দেশের সংবিধান তৈরির পথটা কিন্তু এক নয়, একটু ভিন্ন ভিন্ন। কিন্তু বেসিক জায়গা হলো যে যাই হোক না কেন, কিন্তু আইনটা তৈরি করতে হবে সংসদে। তাহলে আমরা 1 নম্বর পয়েন্ট কিন্তু আলোচনা করলাম। 2 নম্বর দেখো, আমরা লিখেছি শাসন বিভাগকে নিয়ন্ত্রণ। সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থার একটা যে কাঠামো আমরা যদি ধরি, সেই কাঠামোতে দেখা যায় যে শাসন বিভাগ এবং আইন বিভাগ এরা অনেকটা একই হয়ে যায়। যেমন প্রধানমন্ত্রী যিনি হবেন তাকে অবশ্যই সংসদের সদস্য হতে হবে, মন্ত্রী যিনি হবেন তাকে অবশ্যই সংসদের সদস্য হতে হবে। যদিও বাংলাদেশের সংবিধানে একটা বিধান আছে যে মন্ত্রিসভার কমপক্ষে 10 ভাগের 1 ভাগ সদস্য অনির্বাচিত হতে পারেন, কিন্তু সেটা আলাদা কথা। সাধারণ নিয়মের কথা হলো, যিনি মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন তাকে অবশ্যই সংসদের সদস্য হতে হবে। কিন্তু
রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা এই নিয়মটা কিন্তু ব্যতিক্রম। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান, সেইখানে যিনি মন্ত্রী হবেন তিনি কোনোভাবেই সংসদের সদস্য হবেন না। তিনি যদি সংসদের সদস্য হয়েও থাকেন তাহলে আগে তাকে সংসদ থেকে পদত্যাগ করতে হবে, তারপর তাকে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে হবে। তাহলে দেখো, তাহলে নিয়মটা কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা এক ধরনের, আবার সংসদীয় সরকার ব্যবস্থা এক ধরনের। তাহলে অর্থটা কি দাঁড়ালো? সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় একই ব্যক্তি আইন বিভাগের সদস্য, আবার সেই ব্যক্তি আবার শাসন বিভাগের সদস্য হতে পারেন। কিন্তু এখানে একটা মৌলিক পার্থক্য কিন্তু আমাকে মানতে হবে। তাহলে সেই পার্থক্যটা কি? সেই পার্থক্য হলো যে আমি শাসন বিভাগের সদস্য হিসাবে যখন কথা বলবো, কাজ করব, আইন বিভাগ তখন আমাকে শাসন বিভাগের সদস্য হিসেবেই আমাকে কিন্তু কন্ট্রোল করবে। মোদ্দা কথা হলো যে প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সকল সদস্য তার কাজের জন্য সংসদের কাছে দায়ী থাকবেন, সংসদে জবাবদিহি করবেন। এবং মন্ত্রিসভা কোনো সদস্য প্রতি যদি সংসদ অনাস্থা পোষণ করে তাহলে সেই মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। ইভেন প্রধানমন্ত্রীর প্রতি যদি অনাস্থা পোষণ করে তাহলেও প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আবার এটাও বাংলাদেশের সংবিধানে বলে দেওয়া হয়েছে যে প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করেন তাহলে মন্ত্রিসভার সকল সদস্য পদত্যাগ করিয়াছেন বলে ধরে নিতে হবে। অর্থাৎ প্রধানমন্ত্রী যদি না থাকেন তাহলে তার মন্ত্রিসভার অন্য কোনো সদস্য থাকেন না। তার অর্থ কি বোঝা গেল? তার অর্থ হলো এই শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করা, এইটা কিন্তু আইনসভার একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ এবং আইনসভা এটা করে থাকে। আমরা বোধহয় সেকেন্ড পয়েন্টটা আমরা বুঝতে পেরেছি। আমরা আসি থার্ড পয়েন্টে। দেখো আমি লিখছি নির্বাচনমূলক। হ্যাঁ, তাহলে আইনসভা আবার নির্বাচনমূলক কি কাজ করে দেখি। আইনসভা নির্বাচনমূলক কাজ করে। সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় একজন রাষ্ট্রপতি থাকেন এবং সেই রাষ্ট্রপতির ক্ষমতা কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতির মতো না, অনেকটা অনানুষ্ঠানিক বা আনুষ্ঠানিক। আমি যাই বলি না কেন, রাষ্ট্রপতি শুধু মুষ্টিমেয় কিছু কাজ তিনি নিজের ইচ্ছায় করতে পারেন। আমি যদি বাংলাদেশের সংবিধানের দিকে তাকাই, বাংলাদেশের রাষ্ট্রপতি তার নিজের ইচ্ছা মতো দুটো কাজ করতে পারেন। তার এক নম্বর কাজ হলো যে প্রধানমন্ত্রীর সেকে নিয়োগ দিতে পারেন, আর দ্বিতীয় কাজ হলো যে প্রধান বিচারপতিকে সে নিয়োগ দিতে পারেন। এই দুটো কাজ বাদে সকল কাজ প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি করে থাকেন। তবে সংবিধানে ঠিক এটাও বলা আছে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে কি পরামর্শ দিয়েছেন বা দেন নাই, এটা নিয়ে আর কখনো প্রশ্ন করা বা যাবে না। তো এখন কথা হলো যে এই যে রাষ্ট্রপতির এই ভূমিকা, যাই থাকুক না কেন একজন দেশের একজন রাষ্ট্রপতি থাকবেন এবং সেই রাষ্ট্রপতিকে নির্বাচন করার দায়িত্ব সংসদের। তাহলে সংসদের দায়িত্ব, তাহলে সংসদের যারা প্রতিনিধি তারা কিভাবে নির্বাচিত হন? সংসদের যারা প্রতিনিধি তারা নির্বাচিত হন জনগণের প্রত্যক্ষ ভোটে, সরাসরি ভোটের মাধ্যমে। কিন্তু রাষ্ট্রপতি সরাসরি জনগণের ভোটের মাধ্যমে হন না। হন, রাষ্ট্রপতিও সরাসরি জনগণের ভোটের মাধ্যমে হন যে সমস্ত রাষ্ট্রপতি শাসিত সরকার। যেমন আমি যদি বলি শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি সরাসরি ভোটের মাধ্যমে হন, ফ্রান্সের রাষ্ট্রপতি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হন। কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপতি, এই দেশগুলোর রাষ্ট্রপতি জনগণের ভোটের মাধ্যমে সরাসরি নির্বাচিত হন না, তারা সংসদ সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হন, অর্থাৎ তারা পরোক্ষ নির্বাচনের মাধ্যমে তারা নির্বাচিত হন।
এই যে নির্বাচনমূলক কাজটা, এই কাজটা কে করে? আইনসভা করে। তাহলে এটা আইনসভার একটা গুরুত্বপূর্ণ কাজ। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা 3টা পয়েন্ট পেলাম। তাহলে আমরা দেখি 4র্থ নম্বর পয়েন্টটা কি বলছে? সংবিধানের ব্যাখ্যা প্রদান, তাই তো? সংবিধানের ব্যাখ্যা প্রদান, ইয়েস। ওই যে আমি বললাম, প্রথমেই বলে নিলাম যে সংবিধান তৈরি করা হয় রাষ্ট্রের স্বার্থে, সংবিধান তৈরি করা হয় দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। দিন যায়, সময় যায়, আমাদের চাহিদার পরিবর্তন হয়, যুগের পরিবর্তন হয়, অবস্থার পরিবর্তন হয়, আর্থ সামাজিক অবস্থা চেঞ্জ হয়। সেই প্রেক্ষিতে আবার নতুন নতুন আইন তৈরি করতে হয়। আবার এমন একটা সংবিধান তৈরি করা হয়েছে কিন্তু সংবিধানের ব্যাখ্যা অস্পষ্ট রয়েছে। সংসদ কিন্তু সেই অস্পষ্ট ব্যাখ্যাকে স্পষ্টকরণ করতে পারে, অথবা সেই অস্পষ্ট ব্যাখ্যার আইনটাকে সে নতুন করে আবার আইন তৈরি করতে পারে। তাহলে সংবিধানের ব্যাখ্যা প্রদান, এটাও একটা কাজ। আর একটা কি? জাতীয় নিয়ন্ত্রণ ও তদারক করা। এইটা হলো যে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় পার্লামেন্ট হলো সার্বভৌম। যেমন আমি যদি যুক্তরাজ্যের কথা বলি, মাদার পার্লামেন্ট বা যুক্তরাজ্য হলো সংসদীয় পদ্ধতির সত্যিকার আমি যদি বলি, তাহলে সেই দেশে কি দেখি? পার্লামেন্ট হলো সার্বভৌম। অর্থাৎ সংসদের প্রণীত যা আইন, সেই আইনটাই হলো সর্বোচ্চ আইন, এরপর অন্য কোনো কথা নেই। এমনকি সংসদের প্রণীত যে আইন, সেই আইন নিয়ে বিচার বিভাগ কথা বলতে পারবে না। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু অবস্থা ভিন্ন। সেইখানে মার্কিন কংগ্রেস যে আইন করে, সেই আইন যদি রাষ্ট্রের বিরুদ্ধে হয়, সেই আইন যদি সংবিধানের বিরুদ্ধে হয়, সেই আইন যদি জনগণের বিরুদ্ধে হয়, বিচার বিভাগ সেটাকে নিয়ে প্রশ্ন করতে পারে। তাহলে দেখো, রাষ্ট্রভেদে এক একটা দেশের কিন্তু এক এক ধরনের। তাহলে কি হলো? এই যে জাতীয় নিয়ন্ত্রণ তদারক, অর্থাৎ পার্লামেন্ট সার্বভৌম। কোনো কোনো দেশে সংসদ যে আইন করবে সেটাই চূড়ান্ত, পার্লামেন্টের কথা হলো অল ইন অল। এমনকি বিচারকদের নিয়োগ এবং বিচারকদের অপসারণ কিন্তু পার্লামেন্ট করতে পারে। পার্লামেন্টের কোনো আইন কেউ ভায়োলেট করতে পারেন না। কিন্তু কোনো কোনো দেশে পারেন। ইভেন বাংলাদেশের যে কাঠামোটা আছে, বাংলাদেশের এই কাঠামোটাও কিন্তু আমাদের দেশের যে সংবিধানের ব্যাখ্যাকর্তা কিন্তু বিচার বিভাগ। এইখানে ব্রিটেনের যে পার্লামেন্ট আর বাংলাদেশের পার্লামেন্টের এই একটু পার্থক্য আছে। পার্থক্য থাকার একটা বড় কারণ হলো, ব্রিটেনের পার্লামেন্ট, ব্রিটেনের সংবিধান অলিখিত, বাংলাদেশের সংবিধান লিখিত। নর্মালি লিখিত দেশের যে সংবিধান, সেই সংবিধানের ব্যাখ্যাকর্তা বিচার বিভাগ হয়ে থাকে। আর অলিখিত সংবিধানের সেখানে পার্লামেন্ট সার্বভৌম হয়ে থাকে, নট সংবিধান। তাহলে আমরা 4 নম্বর পয়েন্টটাও পেলাম, 5 নম্বর। তারপর দেখো বিচার সংক্রান্ত, আমরা একটা পয়েন্ট পেয়েছি, সেটা হলো বিচার সংক্রান্ত। আইনসভা আবার কি বিচার করে এটা দেখি না। আইনসভা বিচারিক কাজকর্ম করে। যদি আমি কিছুক্ষণ আগেই বললাম যে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায়ও রাষ্ট্রপতি থাকে। এখন রাষ্ট্রপতি তো একজন মানুষ, রাষ্ট্রপতি ফেরেশতা নন, দেবতা নন। উনিও রক্ত মাংসের গড়া মানুষ, উনিও তো ভুল করতে পারেন না? অবশ্যই পারেন। এখন উনি কি ভুল করতে পারেন আর কি বা ওনার শাস্তি আছে? সাধারণ সেন্সে বলা যায়, রাষ্ট্রপতি তার দায়িত্ব পালন করতে গিয়ে স্বাভাবিক যে কাজকর্ম করেন, প্রাত্যহিক যে কাজকর্ম করেন, যে রুটিন ওয়ার্ক করেন, তার জন্য তার বিরুদ্ধে মামলা করা যাবে না। তার কাজ নিয়ে
আদালতে মামলা করা যাবে না, অথবা প্রশ্ন তোলা যাবে না। কিন্তু যদি তিনি গুরুতরভাবে অসুস্থ হন, দৈহিক এবং মানসিকভাবে, যদি তিনি অসদাচরণ করেন, যদি তিনি সংবিধান ভায়োলেট করেন, মানে ভঙ্গ করেন, সংবিধানকে তিনি তুচ্ছতাচ্ছিল্য করেন, অথবা নৈতিক স্খলন জনিত কোনো অপরাধে জড়িত হয়ে পড়েন, এই সমস্ত গুরুতর অভিযোগ যদি তার বিরুদ্ধে থাকে, তাহলে তো তাকে অপসারণ করা যাবে। এই যে অপসারণ করা যাবে, এই যে তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া যাবে, এবং সেটা একটা প্রক্রিয়ার মাধ্যমে। এই প্রক্রিয়ার নাম হলো অভিশংসন। তোমরা হয়তো জেনে থাকবে, তার নাম হলো অভিশংসন। ইংরেজিতে এটাকে বলে ইমপিচমেন্ট। ইমপিচমেন্ট, তাই তো? এই যে ইমপিচমেন্টটা, এটা তাহলে কে করবে? এইটা করবে জাতীয় সংসদ। কোনো আদালত কিন্তু তাকে ইমপিচড করতে পারবে না, তাকে সরিয়ে দিতে পারবে না, যেহেতু একটা দায়ী মুক্তি আছে যে কোনো আদালতে তার ক্ষমতা থাকাকালীন সময়ে মামলা করা যাবে না, তার কাজ নিয়ে প্রশ্ন তোলা যাবে না। কিন্তু আবার এটাও বলা আছে, সংবিধান লঙ্ঘন করলে তাকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা আছে, এবং সেই ব্যবস্থাটা করবে হলো সংসদ বা আইনসভা, সেটা করবে। এবং সেটা হলো এই এটার নাম হলো বিচার সংক্রান্ত, এটা হলো তার বিচার সংক্রান্ত কাজ। যেমন এই খুব নিকট অতীতে তোমরা দেখো যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি কিন্তু 2 বার হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিম্নকক্ষ, সেখানে ইমপিচড হয়েছেন, অভিযোগ হতেছেন। আবার উচ্চকক্ষে গিয়ে কিন্তু উনি খালাস পেয়েছেন, ইমপিচড হন নাই। যদি উচ্চকক্ষেও ইমপিচড হতেন, তাহলে কিন্তু উনি আর ক্ষমতায় থাকতে পারতেন না। এটা আইনসভার একটা খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট একটা কাজ। তাহলে আমরা দেখো, আমরা 6 পর্যন্ত আমরা পয়েন্ট পেয়ে গেছি। আমাদের 7 নম্বর পয়েন্ট কি? বিতর্ক ও আলোচনার মাধ্যমে জনমত গঠন। খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। সংসদীয় ব্যবস্থায় সাধারণত দুটো দল থাকবে, তবে একাধিক দলও থাকতে পারে। কারণ হলো সংসদীয় পদ্ধতির সরকারটা নির্বাচিত হয় দলীয় ভিত্তিতে, অর্থাৎ দলীয় রাজনীতির মাধ্যমে কোনো একটা দল সরকার গঠন করে, কোনো একটা দল বিরোধী দলে যায়। একটা দল সরকার গঠন করবে, আবার অনেকগুলো দল মিলেও কিন্তু সরকার গঠন করতে পারে, যেটাকে বলে কোয়ালিশন গভর্নমেন্ট। ধরে নিলাম একটা দল সরকার গঠন করলো, তাহলে বাকি দলগুলো তো বিরোধী দলে, অর্থাৎ সরকার গঠন যারা করবে তাদের বাইরে সংসদে যে দলগুলো থাকবে সেগুলো হলো বিরোধী দল, এবং সেই বিরোধী দলের সংখ্যা একটা হতে পারে, একাধিকও হতে পারে, তবে একটা প্রধান বিরোধী দল থাকে। এবং সংসদকে কার্যকর করার সবচেয়ে বড় উপায় হলো সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে প্রাণবন্ত বিতর্ক হওয়া। অর্থাৎ আইন প্রণয়ন করতে গিয়ে তারা উভয়ে আইন প্রণয়নের আগে বা করার সময় তারা খুব প্রাণবন্ত বিতর্ক করে, আলোচনা করে, সমালোচনা করে, বিতর্ক করে, বিতর্ক করে, হ্যাঁ, এই যে এর মাধ্যমেই একটা সুন্দর আইন তৈরি হয়। নর্মালি সরকারি দল যদি কোনো প্রস্তাব উত্থাপন করে, কোনো বিল প্রস্তাব উত্থাপন করে, বিরোধী দলের যে দায়িত্ব সেটা হলো গঠনমূলক সমালোচনা, নট সমালোচনা করার জন্য সমালোচনা, গঠনমূলক সমালোচনা করা। এই যে গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারি দল আবার সেটা কী করে, সেটাকে আবার শুধরে নেয়, সে আবার সংশোধিত হয়। ঠিক এই প্রক্রিয়ায় সংসদ কার্যকর হয়ে ওঠে, এই প্রক্রিয়ায় একটা সুন্দর আইন তৈরি হয়। এই কাজটা কি করে? এই কাজটা করে আইনসভা। দেখো লিখছি, বিতর্ক ও আলোচনার মাধ্যমে জনমত গঠন, এবং এই বিতর্ক আলোচনার মাধ্যমে সুন্দর একটা আইন দরকার এবং জনমত গঠন হয়, অর্থাৎ জনগণ এটাকে আবার দেখে কোনো একটা দলের প্রতি আকৃষ্ট হতে পারে। যেমন সংসদের কার্যাবলী জনগণ দেখে জনগণ কিন্তু জনমত গঠন করে, জনমত তৈরি হয় যে কার কি ভূমিকা। বিতর্ক এবং আলোচনার মাধ্যমে জনমত গঠন। ওকে, 8 নম্বর দেখো,
সংযোগ সাধন। সংযোগ সাধন খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। সংযোগ সাধন, তাহলে সংযোগ সাধন কার সাথে সংযোগ সাধন? পার্লামেন্ট কার সাথে সংযোগ সাধন করবে? হ্যাঁ, কোথায় বলে যে সকল সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু হলো পার্লামেন্ট, নট রাজপথ। হ্যাঁ, রাজপথ হতে পারে মিছিলের জায়গা, রাজপথ হতে পারে মিটিংয়ের জায়গা, রাজপথ হতে পারে জনসভার জায়গা, কিন্তু সমস্যা সমাধানের জায়গা নয়। সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় সমস্যা সমাধানের জায়গা হলো সংসদ। কারণ আমাকে কোনো কিছু করতে হলে, কোনো আইন করতে হলে আমাকে পার্লামেন্টে যেতেই হবে, এবং এই যে পার্লামেন্টে যেতেই হবে, তাহলে এই সংযোগটা কে করতে পারে? পার্লামেন্ট করতে পারে, দলীয়ভাবে করতে পারে। যে হ্যাঁ, আপনারা যারা আছেন তারা পার্লামেন্টে আসেন, আমরা সংসদে আলোচনা করি, সংসদে আলোচনা করি, আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারি। এই যে বিভিন্ন দলের মাধ্যমে যে সংযোগ সাধন করা, এই কাজটা কি করে? এই কাজটা আইনসভা করে। তাহলে তোমরা বুঝতে পারছো এই সংযোগ সাধনটা তার খুব বড় ভূমিকা আছে সংযোগ সাধনে। হ্যাঁ, তাহলে খুব বড় ভূমিকা আছে সংযোগ সাধনে, এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপরে দেখো আমরা আর একটা পয়েন্ট লিখছি, তদন্ত বা অনুসন্ধান। এই পয়েন্টটা কি? তদন্ত বা অনুসন্ধান। ইয়েস, তদন্ত বা অনুসন্ধান। জাতীয় সংসদ কিন্তু কিছু বিষয়ে তদন্ত করে। যেমন মাঝে মাঝে তোমরা শুনে থাকবে যে আমরা বিচার বিভাগে তদন্ত চাই, কিন্তু বিচার বিভাগে তদন্ত যদি হয় তাহলে কোন একজন বিচারককে দিয়ে তদন্ত করা। আবার এমনও শোনা যায় আমরা সংসদীয় তদন্ত চাই। যেমন রাষ্ট্রের কোনো গুরুতর বিষয়ে যদি সংসদ তদন্ত করতে চায়, করতে পারে। কারণ হলো পার্লামেন্ট হলো অল ইন অল, সংসদীয় পদে পার্লামেন্ট হলো সার্বভৌম, এবং পার্লামেন্ট যে তদন্ত করবে এটা হাইয়েস্ট বডি, এবং তখন তার গুরুত্বটা বোঝা যায়, গুরুত্বটা কতটা। রাষ্ট্রের খুব উচ্চ পর্যায়ে যদি তদন্ত করতে চায়, সংসদ সেটা করতে পারে, এবং সেই তদন্তের রিপোর্টের ভিত্তিতেও আবার তাকে শাস্তি দেওয়া যাবে। এটা সংসদ করে। 10 নম্বর দেখো, লেখো রাজনৈতিক নিয়োগ। রাজনৈতিক নিয়োগ, ইয়েস, তাহলে রাজনৈতিক নিয়োগ কি? আমাদের দেশে আমরা হয়তো সেইভাবে এই কথার সাথে আমরা পরিচিত হলাম না, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নিয়ম আছে, বলা আছে স্পয়েল সিস্টেম। তোমরা বলো স্পয়েল সিস্টেম। স্পয়েল সিস্টেম, স্পয়েল মানে কি? স্পয়েল মানে মুছে ফেলা। মুছে ফেলা তো কি মুছে ফেলা? আগের যারা নিয়োগ পেয়েছে তাদেরকে মুছে ফেলো। কথাটা কি কেমন যেন হয়ে গেল না? কথাটা মনে হলে একটু অগণতান্ত্রিক হয়ে গেল, কথাটা মনে হলে একটু স্বৈরাচারী হয়ে গেল, কিন্তু না, সেই এটা মনে হলেও সেখানে সিস্টেমটা আছে। তাহলে কিভাবে আছে? সিস্টেমটা হলো অনেকটা এই ধরনের যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে সরকার ক্ষমতায় আসে, সেই সরকার তার স্বার্থে, দেশের স্বার্থে, তার ইচ্ছা মতো, তার পছন্দ মতো ব্যক্তিকে উচ্চ পর্যায়ে নিয়োগ দিয়ে থাকে। এই দিদি উচ্চ পর্যায়ে নিয়োগ দিয়ে তার স্বার্থে, এটা হলো রাজনৈতিক নিয়োগ। কিন্তু এখানে একটা কথা আছে, ইচ্ছা মতোই নিয়োগ দেওয়া যায় না। প্রেসিডেন্ট কাউকে নিয়োগ দিলেন, প্রেসিডেন্ট শাসন বিভাগের লোক, কিন্তু প্রেসিডেন্ট কাউকে নিয়োগ দিলেন, সেটাকে আবার সিনেটে অনুমোদন নিতে হয়, অর্থাৎ সিনেটে পাশ করিয়ে নিতে হয়। তাহলে সিনেট কোন বিভাগে? আইন বিভাগে। আইন বিভাগের অংশ সিনেট। কাজে তাহলে কি দাঁড়ালো? আসলে প্রেসিডেন্ট নিয়োগ দিল না, নিয়োগ দিল আইনসভায়। এই যে রাজনৈতিক নিয়োগটা, তাই তো? উচ্চপদস্থ, উচ্চপদস্থ নিয়োগ 20%, বাকি 80% কিন্তু লিখিত পরীক্ষার মাধ্যমে হয়। এই 20% কিন্তু যে সরকার, সেই সরকারকে তার ইচ্ছা মতো নিয়োগ দিতে পারে। যেমন মন্ত্রীদের নিয়োগ দিতে পারে, সে রাষ্ট্রদূতদের নিয়োগ দিতে পারে, সে বিচারকদের নিয়োগ দিতে পারে ইচ্ছা মতো, কিন্তু সেটাকে সংসদের মাধ্যমে অনুমোদন করিয়ে নিতে হবে। দিস ইজ কল্ড রাজনৈতিক নিয়োগ, এবং এটা আইনসভার একটা গুরুত্বপূর্ণ কাজ। তাহলে দেখো রাজনৈতিক বিরোধ দূরীকরণ। আমরা লাস্ট পয়েন্ট লিখেছি রাজনৈতিক বিরোধ দূরীকরণ।
এটা লাস্ট পয়েন্ট এখানে লিখলেও এটা আসলে হতে পারত বা হতে পারে প্রথম পয়েন্টই, বা একটা অন্যতম গুরুত্ব পয়েন্ট, রাজনৈতিক গুরুত্ব। ওই যে আমি বলেছিলাম যে রাজপথ মিছিলের জায়গা হতে পারে, রাজপথ সমাবেশের জায়গা হতে পারে, রাজপথ স্লোগানের জায়গা হতে পারে, কিন্তু রাজপথ সমাধানের পথ নয়। রাজপথ সমস্যা সমাধান বাতলে দেয় না, সমস্যা সমাধান করে সংসদ। একটা প্রাণবন্ত সংসদ যদি থাকে, একটি কার্যকর সংসদ যদি থাকে, তাহলে রাষ্ট্রের সকল আলোচনা, সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হতে পারে সেই সংসদ। রাজনৈতিক বিরোধী, যে রাজনৈতিক বিরোধী থাকে না কেন, সকল দল মিলে আমরা সেটাকে সমাধান করতে পারি। এবং এটাই হওয়া উচিত সংসদীয় পদ্ধতির রাজনৈতিক ধারা, এবং এটাই হওয়া উচিত সংসদীয় পদ্ধতির বৈশিষ্ট্য, এবং এটাই হওয়া উচিত সুশাসনের জন্য আমার প্রথম শর্ত। তাই তো? তো আজকে আমরা আইনসভার কার্যাবলী আমরা বললাম, আমরা এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখতে পেরেছি। আমাদের পরীক্ষার জন্য কিন্তু এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। তো তোমরা সবাই ভালো থেকো, সকলকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।